প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। আজকের আলোচনার শিরোনাম, আলোচনায় নতুন নির্বাচন কমিশন ও জাতীয় নির্বাচন। যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলার জন্য, তাদের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। ধন্যবাদ আপনাকে। এরপরে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আজকের এই দুই অতিথির সঙ্গে কথা হবে আমাদের নির্ধারিত বিষয়টি নিয়ে, তবে তার আগে যথারীতি দেখে নেব বৈশাখী সংবাদের সবশেষ শিরোনাম। সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাঞ্জলি। সমৃদ্ধ দেশ গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিনন্দন জানিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন নির্বাচন কমিশন গঠন, সাবেক সচিব নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার। ভোটাধিকার প্রতিষ্ঠা করা মূল কাজ হবে বলেছেন তিনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টে শুনানি শেষ, রায় যে কোনো দিন। তারেক রহমানের সম্পৃক্ততা মেলেনি জানিয়েছেন আইনজীবী। এবং ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে চালকদের বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের অতিথিদের সঙ্গে। নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে। নির্বাচনের দাবি অনেক রাজনৈতিক দলেরই এই মুহূর্তে একটি অন্যতম বড় দাবি, এবং প্রধান উপদেষ্টা তিনি সবসময় যেটা বলে আসছেন যে নির্বাচনের ট্রেনটা যাত্রা শুরু করেছে। নির্বাচন কমিশন গঠনের জন্য সুপারিশ দেওয়ার জন্য একটি কমিটি, সেটি সার্চ কমিটি যেটিকে বলি, তাদের কাজ শুরু হয়েছে। তার মানে নির্বাচন কমিশনের গঠিত হয়ে যাবে, এবং তার মানে হচ্ছে একটা সময়ের পরে নিশ্চয়ই নির্বাচনও হবে। তো আমরা ধরে নিলাম যে নির্বাচনী ট্রেনটি যাত্রা শুরু করেছে বলে প্রধান উপদেষ্টা বলে থাকেন, সেই ট্রেনটি হয়তো আরও একটি স্টেশনে পৌঁছলো। সোহরাব হাসান, আপনার কাছে প্রথমে আসবো। নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে সে ব্যাপারে একটু আপনার প্রতিক্রিয়া শুনি। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে এই নির্বাচন কমিশন কিন্তু সাবেক সরকারের যে আইন, আওয়ামী লীগ সরকার যে আইন করে গিয়েছিল সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশনটা হয়েছে। ওই আইন নিয়ে নানা রকম বিতর্ক ছিল। সেক্ষেত্রে এটা একটা প্রশ্ন আসবে, এই নির্বাচন কমিশন যদি একটি ভালো নির্বাচন দিতে পারে তো আমরা সবাই সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো, এবং আশা করি পারবে। আর যদি না পারে যে কোনো কারণে, তখন কিন্তু প্রথম অভিযোগটা হবে যে যেহেতু আগের আইন অনুযায়ী নির্বাচন কমিশন হয়েছে, আইনের ভিত্তিতে, সুতরাং এটার একটা কোনো গলদ আছে। বিষয় হচ্ছে যে কোন আইনের ভিত্তিতে হয়েছে তার চেয়েও বড় হচ্ছে কাদের নির্বাচন করা হয়েছে এবং তারা কি, তাদের যে কমিটমেন্ট, তাদের উপর যে দায়িত্ব, সেটি কতটা পালন করে। একজন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বা 4জন নির্বাচন কমিশনার কিন্তু আইন, এই যে নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ, এটি তাদের পক্ষে প্রতিপালন করা সম্ভব না। সরকারের সমর্থন লাগবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমর্থন লাগবে, এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, অংশীদারদের সমর্থন লাগবে। নবনির্বাচিত নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছেন, নবনির্বাচিত নাকি আমরা নিয়োগকৃত বলবো, নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার বলছে তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চান, ফিরিয়ে দিতে চান। হ্যাঁ, 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এটি তো দিবালোকের মতো স্পষ্ট। তবে নির্বাচনে ভোটাধিকার তো একটি বিষয়, পুরো নির্বাচনী ব্যবস্থাটা কিভাবে ভবিষ্যতে সাজাবে এই আইন সংশোধন করে বা এই আইনের মধ্যে অনেকগুলো প্রশ্ন আসছে। আনুপাতিক হার বা বর্তমান পদ্ধতি, একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, পোস্টাল ভোট, এবং আজকে সকালে নির্বাচন কমিশন
নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, তাদের সাথে একটা বৈঠক হয়েছিল সাংবাদিকদের, সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানে অনেকগুলো বিষয় এসেছে। ওই কমিশনের একজন সদস্য, যিনি প্রযুক্তিবিদ এবং তিনি অন্য দেশে উদাহরণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে 50% ভোট গ্রহণ অনলাইনে সম্ভব। এটা বিশ্বে অনেক উন্নত দেশে হয়ে থাকে। এই ইভিএম নিয়ে আমরা ঝগড়াঝাটি করি, তার চেয়ে অনলাইনে এটি সম্ভব, মানে নির্ভুল। এটি একটি পোস্টাল ভোট আমাদের এখানে তেমন পরিচিত না। মানে নির্বাচন প্রক্রিয়ায় যারা যুক্ত থাকে, এই নির্বাচন পুলিং অফিসারেরা দেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সাংবাদিক যারা এই প্রক্রিয়ায় জড়িত থাকেন, তাদের পক্ষে তো ভোট দেওয়া সম্ভব না। কারণ তিনি যদি মিরপুরে দায়িত্বে থাকেন, তার ভোট হয়তো নারায়ণগঞ্জে। এটারও একটি বিধান। কারিগরি অনেক বিষয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোট, কারণ প্রবাসীরা আমাদের রাষ্ট্রের নাগরিক তো বটেই, উন্নয়নের অংশীদার, অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, এবং তারা দীর্ঘদিন এই দাবি করে আসছে। মার্কিন নাগরিকরা এখানে থেকে যদি তাদের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে, আমাদের নাগরিকরা বিদেশ থেকে কেন পারবে না? সেটারও একটি করা, মানে একটা পথ বের করা, এবং পোস্টাল ব্যালটই অথবা অনলাইনে ভোট করার। নির্বাচন ভোটার তালিকা নিয়ে কথা হয়েছে এবং সেটার ব্যাপারে বেশ একটা ভালো প্রস্তাব আসছে যে তালিকা নিয়ে এতই করা। ন্যাশনাল আইডি, যে পরিচয়পত্রই হচ্ছে একজন মানুষকে তিনি ভোটার হওয়ার যোগ্য কি যোগ্য না। 18 বছর বয়স হলে তিনি ভোট দিতে পারবেন। সুতরাং আলাদা ভোট, আলাদা তালিকা, আলাদা ভোটার তালিকার কোনো প্রয়োজন নেই। তার ন্যাশনাল আইডি আছে কিনা, এবং নির্বাচন যেদিন হবে তার আগের দিন, ওই দিন পর্যন্ত তার বয়স 18 বছর হলো কিনা, সেটাই তার ভোট দেওয়ার যোগ্যতা। এই অনেকগুলো বিষয় আসছে। আর যেটা হচ্ছে রাজনৈতিক দলের অংশীদারত্ব। প্রধান নির্বাচন কমিশন যে আশাবাদ ব্যক্ত করেছেন, হ্যাঁ, এই নির্বাচন কমিশন 2007-এ যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, অথবা এর আগে 1991 সালে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল 1996, তাদের মতোই এই কমিশন অনেকটা নির্বিঘ্ন পরিবেশে কাজ করতে পারবে। কারণ সরকার এই নির্বাচন প্রক্রিয়ার অংশীদার না। আমরা আওয়ামী লীগের আমলে 3টি ভোট, তার আগে বিএনপির আমলে আমরা যতগুলো ভোট দেখেছি দলীয় সরকারের অধীনে, সরকারের প্রথম কৌশল থাকে যে কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করা যায়, কিভাবে জালিয়াতি করা যায়, কিভাবে কারচুপি করা যায়, কাকে কিভাবে বশ করা যায়। তা আশা করি যে এই একটি নতুন পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত পরিবেশে যেহেতু নির্বাচনটি হচ্ছে, ওই প্রক্রিয়াটি একেবারে বন্ধ না হলেও অনেকাংশে বন্ধ হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। সাইফুল হক, ফিরছি আপনার কাছে। নবগঠিত নির্বাচন কমিশনের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা শুনব। আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন সরাব হাসান ভাই, আপনার দর্শক শ্রোতা, তাদেরকে শুভেচ্ছা জানাই। এই নির্বাচন কমিশনের কাছে প্রথম প্রত্যাশা তো হচ্ছে যে একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। যে দেশের কোটি কোটি মানুষ গত 3টা জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেনি। ভোট কি 2.5-3 কোটি নতুন ভোটাররা জানেই না ভোট ব্যবস্থাটা কি। গোটা নির্বাচনী ব্যবস্থাটা বাস্তবে ধসে পড়েছে। নির্বাচনের ব্যবস্থার প্রতি একটা গণহতাশা, গণ অনাস্থা আমরা দেখছি সব ক্ষেত্রে। এই গোটা ব্যবস্থাটাকে যে পুনর্গঠন করা, নির্বাচনী ব্যবস্থার উপরে আস্থা, বিশ্বাস, এটাকে বাড়িয়ে তোলা, এটা হচ্ছে নতুন যে নির্বাচন কমিশন, তাদের মনে করি প্রধান দায়িত্বের বিষয়। 2 হচ্ছে যে আমার এখানে নির্বাচন ব্যবস্থাটা এর একটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন, এর একটা আমূল পরিবর্তনের প্রশ্ন। কারণ 85-90% মানুষ আগে তো ভোটই দিতে পারেনি। যদি ভোটও দেওয়া যায়, তারা কেবলমাত্র ধরুন ভোট কোন মার্কায় ভোট দেবে এইটুকু অধিকার, নির্বাচনে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করবার যে সুযোগ,
সেই সুযোগটা কিন্তু বাস্তবে তাদের জন্য নাই। এর যে প্রক্রিয়া, এর যে জামানত, এর যে ব্যয়, নির্বাচনটা ধরে নেওয়া হয় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ধনাঢ্য, ব্যবসায়ী, লুটেরাদের এবং তাদের একটা উৎসবের একটা ব্যাপার, অথচ নির্বাচন তো মানুষের উৎসবের একটা ব্যাপার হবার কথা ছিল। তাহলে এই নির্বাচনী ব্যবস্থার যেটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন, সেদিক থেকে আপনি বলতে পারেন যে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার তাদের অনেকগুলো তাদের ইতিবাচক জায়গা আছে। সরাব ভাই একটা উল্লেখ করলেন, ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকার, তাদের যেহেতু ডেফিনেট কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, তাদের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রশ্ন নাই, ফলে আমাদের এখানে দলীয় সরকারের যে চাপটা কাজ করে, প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপটা কাজ করে, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও প্রতিষ্ঠান হিসেবে যেটাকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা সরকারি দল একটা অঙ্গ সংগঠনের পর্যায়ে এটাকে যেভাবে পর্যবেসিত করা হয়েছে, সেই জায়গা থেকে এটা তাদের জন্য একটা ভালো একটা সময় যে সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডার কোনো চাপ নেই। 2 নম্বর হচ্ছে মানুষের একটা বিপুল প্রত্যাশা। এমন একটা সময় নির্বাচনটা আশা করি আগামী বছরে হবে, যে সময় মানুষে ভোট দেওয়ার জন্য মানুষ আক্ষরিক অর্থে মুখিয়ে আছে। ভোট না থাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গরিব মানুষ। গরিব তো এমনি গরিব, যখন তার ভোটাধিকার থাকে না তখন সে আরও গরিব হয়। বিশেষ করে শ্রমজীবী, নিম্নবিত্ত সাধারণ মানুষ। ভোটটা তো ব্যক্তি মানুষের তার যে স্বতন্ত্র মর্যাদা, সম্মান, তার ইন্ডিপেন্ডেন্ট যে আইডেন্টিটি, সবরেন মানুষ হিসাবে তার যে বহিঃপ্রকাশ সমাজের মধ্যে, সে 5 বছরের একবারে রাজা। এই অধিকার যখন থাকে না, তখন অন্যান্য আসবাবপত্রের সাথে তখন একটা রাজনৈতিক প্রজাতি হিসেবে তার বিশেষ কোনো পার্থক্যের জায়গাটা থাকে না। সে কারণের জন্য বলতে পারেন এবার নির্বাচনে ফিরে, এটা শুধুমাত্র নির্বাচন, একটা গতানুগতিক নির্বাচনের প্রশ্ন নয়। আরেকটা হচ্ছে আমাদের এখানে মানুষ গণতন্ত্র বলতে জনতার বিশাল অংশ তারা কিন্তু ভোট দেওয়ার ক্ষমতাটাকে বোঝে। আমি পছন্দের দল বা প্রার্থীকে আমি ইচ্ছা মতন বা আমি নির্বিঘ্নে আমি ভোট দিতে পারছি কিনা, এবং ভোট দেওয়ার পরে আমি নিরাপদে বাড়িতে আসতে পারছি কিনা, থাকতে পারছি কিনা, এমনকি ভোটের ফলাফল ঘোষণা করার পরেও আমার জানমালের নিরাপত্তা আছে কিনা, এগুলো কিন্তু আমাদের নির্বাচনী সংস্কৃতির মধ্যে বড় ধরনের দুর্যোগ। ফলে এবারকার নির্বাচন কমিশনের একটা হিমালয় প্রমাণ তাদের একটা দায়িত্বের প্রশ্ন আছে। এটা একটা অর্কেস্ট্রার মতন নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, স্পেশালি রাজনৈতিক দলগুলো এবং তাদের একটা সম্মিলিত, এবং জনগণ, ভোটাররা, তাদের একটা যৌথ যদি একটা অর্কেস্ট্রা যদি এটা যুক্ত করা যায়, তাহলে নির্বাচনটা কিন্তু একটা উৎসবে এটা পরিণত হয়। আপনি খেয়াল করবেন আরেকটা নির্বাচন অনেকের কাছে তো এক ধরনের ব্যবসা এটা পর্যবেসিত হয়েছে। কালো টাকা, সন্ত্রাস, মাস্তানি, প্রশাসনিক ম্যানিপুলেশন, কখনো ধর্মের নামে, কখনো গোষ্ঠীর নামে, আঞ্চলিকতার নামে। ফলে এগুলো কিন্তু বড় ধরনের একটা কিন্তু মানে চ্যালেঞ্জের প্রশ্ন। ফলে সৌরভ ভাই আজকে বললেন না যে অনেকগুলো আলোচনা হয়েছে, নির্বাচনটা সংখ্যানুপাতিকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবারকার সে আলোচনাটা থাকছে কিনা, থাকলে কিভাবে থাকছে। আমরা যখন 300 পার্লামেন্টের সিট ছিল তখন আমাদের ভোটার ছিল 4 কোটি থেকে 4.5 কোটির মতন। এখন 12 কোটির উপরে হচ্ছে, সম্ভবত এরকম হচ্ছে ভোটার। তাহলে পার্লামেন্টের সিটটা তো আনুপাতিক হারে যদি 3 গুণ নাও হয়, অ্যাটলিস্ট 300 থেকে 400 বা 450 পর্যন্ত বৃদ্ধি করা যায় কিনা। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ বিরোধী দল আমরা একটা পাবলিকলি কমিট করেছি যে একটা উচ্চতর একটা কক্ষ হবে, বাই ক্যামেরাল একটা সিস্টেম হবে। তাহলে সেখানে একটা সংখ্যানুপাতিক পদ্ধতিতে বাই ক্যামেরাল করা যায় কিনা, অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা। তাহলে আপনি নারীদের ব্যাপারে, আপনি আগে তো 50টা, এখন হচ্ছে সংরক্ষিত নারী সিট। নারীদের প্রত্যক্ষ নির্বাচনের যে দাবিটা আমাদের নারী সমাজের এবং বৃহত্তর গণতান্ত্রিক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দাবি। এটা একটা, তাহলে অনেকগুলো প্রশ্ন আছে যে বিষয়গুলো আমরা মনে করি এটা করা সম্ভব। আর যেটা সৌরভ ভাই বললেন, যতগুলো প্রয়োজনের কথা বললেন এবং এর আগে সোহরাব হাসানও অনেকগুলো প্রয়োজনের কথা বললেন, একটি নির্বাচন কমিশনের পক্ষে সবগুলো কাজ যদি করতে হয়, যে পরিমাণ সময় তার হাতে দরকার, ততটা সময় কি আসলে এই কমিশন পাবে কি না? না, আমি মনে করি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা আপনার সদিচ্ছার উপরে এটা আপনার নির্ভর করে। আমি যেটা সরকারকে বলেছিলাম যে সরকারের ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা দরকার।
নির্বাচন কমিশন যদি এক সপ্তাহে যদি মানে এক সপ্তাহকে যদি 1 মাসের কাজ যদি 1 সপ্তাহে করতে পারে, এবং এটা সম্ভব জনপ্রত্যাশার জায়গা থেকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করার। সৌরভ ভাই একটা কথা বললেন, আজকে যে আলোচনাটা এসছে, এনআইডি কার্ড যদি এটা যদি একটা প্রমাণের বিষয় হয় ভোটার তালিকা করবার ক্ষেত্রে, আমার প্রবাসীদের ভোট এখন এটা অনলাইনে, এখন যে আমাদের যেটুকু আমাদের প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে, আপনি চেষ্টা করলে 1-2 মাস 3 মাস 4 মাসের মধ্যে, ধরুন আমরা 100% না হলেও 60-70 বা 80% অনেকগুলো গুরুত্বপূর্ণ আমরা কিন্তু রিফর্ম, গুরুত্বপূর্ণ এজেন্ডা আমরা পুশ করতে পারি। মার্কিন দেশে যে ভোট হলো, কয়েক কোটি মানে প্রায় 1/3 মতন তারা কিন্তু আগেই তারা কিন্তু অগ্রিম তারা ভোট দিয়ে ফেলেছে, আগাম ভোটদার। তাহলে বাংলাদেশে এটা করা সম্ভব। আমি একদিনে যদি এখানে ভোট করতে না পারি, আমি 2-3 দিনও আমি এখানে ভোট করতে পারি কিনা, তাহলে অনেকগুলো প্রশ্ন আছে। আর আপনার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গাটা নির্বাচন কেন্দ্র করে আইন প্রণেতারা তারা যদি কোনো ডেভেলপমেন্টের কাজের সঙ্গে যুক্ত না থাকেন, এই পার্লামেন্টে দাঁড়ানোর জন্য ইঁদুর প্রতিযোগিতা অনেকখানি বন্ধ হয়ে যাবে। তাদেরকে যদি টিন এবং গমের নগদ টাকা যদি হিসাব করতে না হয়, তাহলে কিন্তু পার্লামেন্টের কিন্তু অনেকগুলো প্রতিযোগিতা আপনি খেয়াল করবেন। অর্থাৎ রাজনীতি যে একটা ব্যবসায় পরিণত হয়েছে, ব্যবসায়ীরা যেভাবে রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে, তার কারণটা কি? অর্থনৈতিক ক্ষমতার সাথে সে রাজনৈতিক ক্ষমতাকে সে যুক্ত করতে চায়। অর্থনৈতিক ক্ষমতার সঙ্গে যখন রাজনৈতিক ক্ষমতা যুক্ত হয়, তখন এটা দানবীয় একটা শক্তি হয়ে ওঠে। এটা একটা মৌলিক প্রশ্ন। আমার ল মেকাররা, কারণ আমার লোকাল গভর্নমেন্টের ডেভেলপমেন্ট দেখার জন্য আমার তো লোকাল গভর্নমেন্ট আছে, আমার একটা নানা ধরনের সংস্থা আছে, লেট দেম হ্যাভ দেয়ার ওন নির্বাচিত অনেক ধরনের রাইট, অনেকগুলো কাঠামো আছে। প্রতিষ্ঠান আছে, আমার ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, সেখানেও ভোট হয়, সেখানেও নির্বাচিত প্রতিনিধি থাকে। বলেছি আপনি সত্যি সত্যি যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, হয়তো ধরেন আমরা হয়তো এবার 100% অর্জন করতে পারলাম না, এবারকার নির্বাচনে 60-70-80% নিশ্চয়ই এটা অর্জন করা সম্ভব, কারণ সবার সদিচ্ছা আছে। আমরা তো একটা ফেয়ার প্লে চাই, তাই না? যদি আপনি ফেয়ার প্লেতে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কিন্তু সবাই যদি এগিয়ে আসে, আমি মনে করি বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের পরে একটা নতুন করে একটা যাত্রা। নির্বাচন তো গণতন্ত্রের একটা মাত্র সূচক, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সূচক। এই সূচকে পাশ করতে পারলে আপনি কিন্তু অনেকগুলো সূচকে 5 বছর পর পর কেবলমাত্র যদি একটা বিশ্বাসযোগ্য নির্বাচন হয়, যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে, যদি অ্যাকাউন্টেবল ইলেকশন হয়, তাহলে কিন্তু এই ধরনের ফ্যাসিজমের উত্থানের পথ কিন্তু অনেকটা বন্ধ হয়ে যায়। তখন কেউ এটাকে জমিদারি মনে করবে না, কেউ এটাকে একটা দখলদারিত্ব রাজত্ব মনে করবে না, তখন জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হওয়ার প্রশ্ন আছে। লাস্ট বলি, আমি ইতিমধ্যে বলেছি 2-1 জায়গাতে পার্লামেন্ট মেম্বারদের জবাবদিহিতা করার জায়গাটা, কিন্তু পার্লামেন্ট যে ভোটাররা তাদেরকে ভোট দিচ্ছে 6 মাস 1 বছর পর পর, অনেক পৃথিবীর বহু দেশে কল ব্যাক সিস্টেম আছে। আপনি যদি আপনি আমার জনপ্রতিনিধি হন, আপনি যদি আমার আস্থা রাখতে না পারেন, তাহলে একটা নির্দিষ্ট সঙ্গে ভোটাররা চাইলে আপনাকে উইথড্র করতে পারবে। এটা আজ থেকে ফরাসি দেশে আজ থেকে প্রায় 150 বছর আগে যখন প্যারি কমিউন, তখন এটা কিন্তু ওখানে চালু হয়েছিল। তো এটা তো তখনকার কথা, এখন দুনিয়া কোথায় এগিয়েছে না, এটা গুরুত্বপূর্ণ। আর ইলেক্টেড মেম্বাররা, পার্লামেন্ট মেম্বাররা, তারা কিভাবে ভোটারদের কাছে অ্যাকাউন্টেবল হবেন, জবাবদিহি করবেন, তার একটা অর্গানিক পদ্ধতি আমরা বের করতে পারি। আমি মনে করি আমরা একটা অসাধারণ সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটাকে আমরা যদি এগিয়ে আসতে পারি একটা সম্মিলিত প্রচেষ্টায়, তাহলে বাংলাদেশ কিন্তু একটা ভালো একটা যাত্রা আমরা শুরু করতে পারবো। এই নির্বাচন কমিশন তাদেরকে নেতৃত্ব দেবেন, এবং তারা ওই যে গতবার জিজ্ঞেস করা হয়েছিল একজনকে যে আপনার কি মেরুদণ্ড আছে কিনা এক ইলেকশন কমিশনকে, উনি চেয়ার থেকে দাঁড়িয়ে বললেন, এই দেখেন আমার যে মেরুদণ্ড আছে। আমি আশা করি এরকম ইলেকশন কমিশন হবে না, তাদের কাজে প্রমাণ করবে। আজকে প্রধান নির্বাচন কমিশনার যে কথা বলেছেন, আমি তাকে ইতিবাচক হিসেবে আমি তাকে দেখি। তিনি অনেকগুলো ইতিবাচক কথা বলেছেন, মানুষের আকাঙ্ক্ষার কিছু রিফ্লেকশন আমি তার বক্তব্যের মধ্যে দেখেছি। এটাকে আমরা কাজে দেখতে চাই। আমি আশাবাদী মানুষ, এটা আশা করি আমরা সেটা কাজে আমরা দেখব। ধন্যবাদ। আমাদের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারের সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। আপনাদের স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। সোহরাব হাসান, এবার আসছি আবারও আপনার কাছে। নবগঠিত নির্বাচন যে কমিশন, তার যে প্রধান নির্বাচন কমিশনার বা যাকে সিএসিও সংক্ষেপে বলা হয়, তিনি বলেছেন যে কারো পক্ষে নয়,
গণমানুষের পক্ষে থেকে তিনি তার দায়িত্বটা পালন করতে চান এবং তিনি এটাও বলেছেন যে আইন অনুযায়ী কাজ করবেন। এক্ষেত্রে আপনার কাছে যে বিষয়টা একটু জানতে চাইব যে আইন তো এর আগেও ছিল এবং আইন তো আর নিজে বেআইন হয় না এবং সেই আইনের গ্রহণযোগ্যতাও আছে, কিন্তু দেখা যাচ্ছে সমালোচনা যখন হয় তখন হয় ওই কারণেই যে আইনটি আসলে পালন করা হয়নি। সুতরাং আইনের মানে আইন অনুযায়ী কাজ করব, যখন বেআইনি কাজগুলি করা হয়েছে কোনো না কোনো আইনি ফাঁকফোকর বের করেই করা হয়েছে। বিশেষ করে আমলাতান্ত্রিক একটা দক্ষতারও ব্যাপার থাকে এই সমস্ত বিষয়ে। তো এই জায়গায় কিন্তু মানুষের একটা প্রশ্ন থাকে যে আইন অনুযায়ী কাজ করব বলার পরে আসলে আইনগুলি কিভাবে মানে বাস্তবায়ন করা হবে। আর গণমানুষের পক্ষ থেকে কাজ করব এটাও কিন্তু সবাই বলে। তো এই যে সবাই বলে এই জায়গাটা নিয়েও একটা প্রশ্ন দ্বিধা থাকে একটু না, আপনার কাছ থেকে থাকতেই পারে। শুনবো। উনি এখনো দায়িত্ব নেননি, মাত্র নিয়োগ হলেন। মানে পূর্বতন অভিজ্ঞতার প্রেক্ষিতে আর কি আচ্ছা, প্রশ্নটা। সেটা যেটা হচ্ছে প্রথম হচ্ছে আইনের সঙ্গে বিবেক এটা যুক্ত করতে হবে। শুধু আইন অনুযায়ী হবে না, বিবেক দ্বারা চালিত হতে হবে। যেটি শপথ নেয় না, এবং নির্বাচন কমিশনও তো শপথ নেবেন যে, এবং যেটা উনি বলছেন কারো প্রতি রাগ অনুরাগ দেখাবেন না, ঠিক আছে। কিন্তু নির্বাচনটি কি? নির্বাচন হচ্ছে বাছাই করার সুযোগ, তাই তো? প্রতিনিধি বাছাই করার সুযোগ। তাহলে এই সুযোগটি প্রতিটি নাগরিককে দিতে হবে, প্রতিটি জনগোষ্ঠীকে দিতে হবে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই সেই সুযোগটি পাবে কি না। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। বিগত নির্বাচনগুলোতে কী কী বিচ্যুতি ছিল, কী কী ব্যত্যয় ছিল, কী কী আইন লঙ্ঘন ছিল, সেটি আমি মনে করি এই প্রধান নির্বাচন কমিশনের নবনির্বাচিত বা নবগঠিত নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব হবে গত 3টি নির্বাচনে বা তার আগেও যেসব নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে কি কি সমস্যা ছিল। প্রথম হচ্ছে গত 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। যারা ক্ষমতায় ছিল তাদের ক্ষমতা বলয়ের বাইরে কাউকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি। এবং আসতে দেওয়া হয়নি শুধু ওই দল নয়, বিরোধী দল নয়, তাদের যে সমর্থক ওই ভোটাররাও আসেননি। এবং তারা আসেননি বলে সরকারি দলের যে ভোটার, আওয়ামী লীগের তো 35-40% ভোটার সমর্থক ছিল বলা হয়, যদি সেটাও না 30% যদি দেখি, কিন্তু ভোটার উপস্থিতি তো আমরা দেখলাম গত নির্বাচনে 12, 13, 14, 15 এই কোথাও কোথাও 20। এর অর্থ যে নির্বাচনটি নির্বাচনের মতো হতে হবে। আরেকটি সমস্যা আছে বাস্তবত, আমাদের এখানে তো প্রধান 2টি দল, আওয়ামী লীগ এখন মাঠে নেই। যদি নির্বাচন সময় মাঠে না থাকে, বিএনপির একক কর্তৃত্ব থাকবে এবং একক কর্তৃত্বের ক্ষেত্রে নির্বাচন কিন্তু সুষ্ঠু করা খুবই কঠিন। দ্বিতীয় যে প্রশ্নটি, যে বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে এবং সংস্কার কমিশনও মনে করে, প্রশাসন নির্বাচন কমিশনের যে কর্তৃত্ব সেটি সব জায়গায় প্রতিষ্ঠা করা, যতটা সম্ভব প্রশাসন ক্যাডারকে এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রাখা, প্রয়োজনে জুডিশিয়াল বা অন্য ক্যাডারদের যুক্ত করা। কারণ প্রশাসন ক্যাডার মনে করে যে তারাই নির্বাচন কমিশন পরিচালনা করে। এখানে মানে এই 24 জন উপদেষ্টা তাদের কাছে বড় না, অথবা রাজনৈতিক দলও না। তারা মনে করে তারা যাকে জেতাবে, তারা যাকে মনে করে যে তাদের জন্য সুবিধাজনক হবে, তাদের জন্য লাভবান হবে, তাদের নির্বাচিত করার বা জয়ী করার একটা চেষ্টা থাকে। সেখানে করা আছে। নারী আসন নিয়ে দুইটি বিকল্প প্রস্তাব আসছে। একটা হচ্ছে যে ঘূর্ণায়মান পদ্ধতি, যে 300 আসনের মধ্যে প্রতিটি নির্বাচনে 100 আসন নারীর জন্য বরাদ্দ থাকবে, অর্থাৎ সেখানে যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে তারা নারী। এটি একটি। আরেকটি হচ্ছে এখন স্থানীয় সরকার ব্যবস্থায় যে নারীদের প্রতিনিধিত্ব আছে, যেমন 3টি ওয়ার্ড মিলে একজন প্রতিনিধি, তাই 3টি আসন মিলে একজন নারী প্রতিনিধি থাকবে। এটা হচ্ছে পুরুষ প্রতিনিধি, বা ওই সেক্ষেত্রে আসন সংখ্যা 100-তে সে আসন সংখ্যা 400 হতে পারে। এবং অনেকেই বলছে যে, এই সাইফুল ভাই বললেন যে যখন 300 আসন ছিল তখন
4 কোটি ভোটার ছিল, এখন 12 কোটি ভোটার, এটি একটু হতে পারে। আমি একটা কথা বলছি যে ঢাকা শহরে, ঢাকা, চট্টগ্রাম আরও কয়েকটি বড় শহরে যে আসন বাড়ানো হয়েছে এটি খুব অন্যায় করা হয়েছে। কারণ ঢাকা তো অনেকভাবে, এবং এটি প্রত্যেকের নজরে, মানে সচিবালয়ের নজরে ঢাকার জনমণ্ডলী, সিটি কর্পোরেশন আছে, তারপর উপদেষ্টা পরিষদ বলি বা মন্ত্রিসভা আছে, সব কিছু কিন্তু ঢাকার দিকে দৃষ্টি। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে, এবং যেখানে বেশি গরিব মানুষ থাকে, বা যেখানে বেশি ক্ষমতাহীন মানুষ থাকে, ঢাকায় তো ক্ষমতাবান মানুষ, এই ক্ষমতাবান মানুষদের আরও ক্ষমতাবান করার জন্যে এখানে আসন বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু নিশ্চয়ই রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্যে এটি করা হয়েছে, এটি করা হয়েছে। আমার আরেকটি প্রস্তাব আছে, সেটা হচ্ছে অনাবাসী প্রার্থী না করা, অনাবাসী প্রতিনিধি না হয়। অনাবাসী মানে ধরেন যিনি যে এলাকা থেকে নির্বাচিত হলেন তিনি ওই নির্বাচনের সময় ছাড়া আর কখনো এলাকায় যান না। মানে তাহলে আমি ঢাকা শহরে থেকে, মানে ঢাকা শহরে 12 মাস থেকে আমি প্রতিনিধিত্ব করব বরগুনা। আমরা যদি ঠিক পাশের দেশের দিকে তাকাই, ভারত, তো সেখানে তো আমরা এরকম প্রার্থী হতে দেখি, হ্যাঁ, এবং সেটা তো তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে তারা মনে করেন, এবং এটি নিয়ে তো সমালোচনা নেই। না না, সমালোচনা আছে। আবার ভারতে আপনি সবাইকে দিল্লিতে থাকে না, সেটা না, হ্যাঁ, কিন্তু এমনকি পশ্চিমবঙ্গের এই বিধানসভায় কলকাতায় কতজন থাকে, মানে এই যে 200 কত আসন, 240 না কতটি আসন, তো তার মধ্যে কতজন কলকাতায় থাকে। বাংলাদেশে তো 300 জনই কলকাতায় ঢাকা শহরে থাকে। মানে এটি তো হতে পারে না, অসুস্থ প্রতিযোগিতা। মানে এটাকে কীভাবেই করা যায়, আমি বলছি এই প্রশ্নগুলো উঠেছে। টাকা, অর্থের বিষয় এসেছে, সম অংশীদারিত্ব হবে কিনা, প্রচারের সমান সুযোগ পাবে কিনা। এখন নির্বাচন কমিশনকে একটি বড় যে সরকারের পক্ষ থেকে কোনো চাপ থাকবে না, যেহেতু দলীয় সরকার নেই, কিন্তু নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে কিভাবে এই মানে সত্যিকার প্রতিনিধিত্ব করা, আচ্ছা, সত্যিকার প্রতিনিধিত্ব করার সুযোগটা তৈরি করা। এমনকি কেউ কেউ বলেছেন যে একাধিক দিন ভোট, যেদিন নির্ধারিত তার আগে যাতে ভোটাররা, মানে যে কেউ ইচ্ছা করলে যাতে ভোট দিতে পারে। এটা অস্ট্রেলিয়া সহ অনেক জায়গায় আছে। তা অনেকগুলো যে প্রস্তাব এসেছে, সবার উপরে হচ্ছে রাজনৈতিক দল, মানে রাষ্ট্র যারা পরিচালনা করবে নির্বাচিত হওয়ার পর, তারা কথা রাখবেন কিনা। অর্থাৎ নির্বাচিত হওয়ার পরে এই যে নির্বাচন, সুষ্ঠু একটি নির্বাচন হলো, সুষ্ঠু সংসদ হবে, কার্যকর সংসদ হবে, সরকারি দল বিরোধী দলের কথা শুনবে, বিরোধী দল সরকারি দলকে মানবে। এটি যদি না হয় তাহলে তো কোনো ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি সাইফুল হক আপনার কাছে। আপনি এর আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি কাজের গতি বাড়ানোর কথা বলছিলেন, হ্যাঁ, সম্ভব হলে একদিনে দুদিনের কাজ করে ফেলার কথা বলছিলেন। তো নির্বাচন কমিশন যখন গঠিত হলো, তখন থেকে আপনি নিশ্চয়ই তাদেরও একটা গতিশীল অবস্থা দেখতে চাইবেন বলে ধারণা করছি। সেক্ষেত্রে তাদের দ্রুত, মানে বা তাদের প্রাথমিক পদক্ষেপগুলো কি হওয়া উচিত, যা দ্রুত সম্পন্ন করা উচিত বলে আপনি মনে করেন? না, খুবই ভালো কথা বলেছেন। তার আগে একটু বলি, তার আগে একটা কথা, আমাদের গত 15 বছরে আমাদের যে ধরুন 12 কোটি ভোটার, আসলে বাস্তবে কিন্তু ভোটার ছিলেন মাত্র একজনই। তো তিনি, বাকিরা ছিল সব কিন্তু প্রজা। তিনি সরকারি দলের কারা পার্লামেন্টে আসবেন তিনি নির্ধারণ করতেন, এমনকি বিরোধী দলের আসনও কারা বসবেন সেটাও কিন্তু তাকেই ঠিক করে দেওয়া হতো। এবং এটা করা হতো নির্বাচনের নামে, এটা করা হতো ভোটারের নামে, এটা করা হতো গণতন্ত্রের নামে। তো এটা একটা খুব বড় জায়গা সমগ্র রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার এবং আমাদের সবার জন্য এটা খুব বড় একটা চ্যালেঞ্জের জায়গা। এই নির্বাচন কমিশনের প্রথম তো হলো ভোটার তালিকা হালনাগাদ করার যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এই হালনাগাদ করাটা ইতিমধ্যে আলোচনা হলো, যদি এনআইডি যেটা 2007-8 যেটা শুরু হয়েছিল, এনআইডির কাজটা ইতিমধ্যেই এনআইডির প্রাপ্তবয়স্ক প্রায় প্রত্যেকে এনআইডির মধ্যে চলে এসছেন। যারা অবশিষ্ট আছেন বা যারা ধরুন আগামী বছর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যারা ভোটার হবার একটা সময় যদি ঠিক করে নেওয়া যায়, এ পর্যন্ত যাদের এনআইডি কার্ড থাকবে
তারা ভোটার হিসেবে তারা গণ্য হবেন। তো এটা আমাদের এখন প্রযুক্তিটা যে পর্যায়ে এসছে, চেষ্টা করলে 3 থেকে 4 মাসের মধ্যে এই কাজটা ভালোভাবে করা সম্ভব। মানে এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রবাসীরা ইমেইলে, অনলাইনে অথবা কিভাবে তারা ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা। মানে প্রযুক্তি আপনাকে অনেকগুলো সুযোগ আপনাকে এনে দিয়েছে, শুধুমাত্র এই জায়গাগুলো আপনি যদি ব্যবহার করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে নির্বাচন কমিশনের যে আরপিওর অনেকগুলো অগণতান্ত্রিক ধারা বিধি আছে, সেগুলো পরিবর্তনের প্রশ্ন। নির্বাচন কমিশনের সবচেয়ে বড় জায়গা যেটা দাঁড়িয়ে যায়, যে আপনার নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয় বিশেষ করে প্রশাসনিক ক্যাডারদের উপরে। ফিল্ড লেভেলে বাস্তবে নির্বাচনটা করেন কে? নির্বাচন করেন ডিসি সাহেব, নির্বাচন করেন এসপি সাহেব, নির্বাচন করেন থানার ওসি, তাদের সাথে নির্বাচন কমিশন লোকজন যুক্ত হন। আর প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসাবে স্কুল শিক্ষক বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা সেখানে যুক্ত হন। নির্বাচন কমিশনের নিজস্ব যে যদি শক্তি যদি বৃদ্ধি করা যায়, বিশেষ করে রিটার্নিং অফিসার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। রিটার্নিং অফিসার এটা এই সময়কালে কতখানি পারা যাবে জানি না, কিন্তু অ্যাটলিস্ট ধরেন আপনি অর্ধেকেরও যদি এরকম জায়গায় আনতে পারেন। সৌরভ একটা কথা বললেন, কেবলমাত্র প্রশাসনিক ক্যাডার থেকে আসবে কেন? হ্যাঁ, ধরে নেওয়া হয় যে তাদের অভিজ্ঞতাটা একটু বেশি প্রশাসনিক পর্যায়ে, কিন্তু অন্যান্য ক্যাডারও অনেক যোগ্য, চৌকস, অনেক দক্ষ, অনেক কার্যকরী সৎ অফিসাররা আছেন। তাদেরকে আপনি এর সঙ্গে আপনি কিন্তু যুক্ত করার সুযোগ আছে। তাহলে এই একটা জায়গা। আরেকটা হলো সরকারের সাথে পরিষ্কার বোঝাপড়া। যে সরকার তারা নির্বাচন কমিশনকে প্রথম তার পরিষ্কার স্ট্যান্ড হবে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করার পর থেকে নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, এগুলো নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে থাকবে। আমার স্বরাষ্ট্র, আমার অর্থ, আমার বিচার, আমার তথ্য, এরকম 5-6টা মন্ত্রণালয় আছে যেটা প্রত্যক্ষভাবে নির্বাচনের সাথে যেটা যুক্ত। এগুলো নির্বাচন কমিশনের অধীনে এগুলো পরিচালিত হবেন এটার জন্য। এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধরুন সেনাবাহিনী মোতায়েনের একটা প্রশ্ন থাকে। আশা করি এগুলো নিয়ে অতীতে বিভিন্ন সময় অনেক সংকট হয়েছে, কখনো পর্যন্ত কখনো ভয় দেখানোর জন্য হয়েছে, কখনো অন্য কাজে এগুলো ব্যবহৃত হয়েছে। তো এগুলো আমি মনে করি এই সরকারের যেহেতু ডেফিনেট কোনো পলিটিক্যাল স্টেক নাই, পক্ষপাতিত্বের প্রশ্ন নাই, ফলে তাদের পক্ষে অনেকগুলো সহযোগিতা করবার সুযোগ আছে। আর গুরুত্বপূর্ণ হলো নির্বাচনটা যেখানে একটা এখন কোনো মিডিয়াতে কোনো আলোচনাই নাই, গোটা নির্বাচন 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করছে 50 কোটি টাকা, খরচ করবে 100 কোটি টাকা। কেন খরচ করে? ব্যবসাটা বিনিয়োগের মতন করে টাকাটা তারা খরচ করেন। একবার যদি এমপি হতে পারেন আর ঘটনাচক্রে যদি মন্ত্রী হবার সুযোগ থাকে, মনে করে এই 50 কোটি টাকা হয়তো 5 বছরে এটা 500 কোটি টাকার একটা রিটার্ন আসতে পারে। এই সংস্কৃতি যদি আপনি বদলাতে না পারেন, বাকি আলোচনাটা অর্থহীন। একেবারে বিত্তবান, বাকিটা পার্লামেন্ট ইতিমধ্যে আগের আমাদের একজন স্পিকার বলেছিলেন যে এটা ব্যবসায়ীদের ক্লাবে পরিণত হয়েছে। 70 না 72% ছিল এটা পুরোপুরি ব্যবসায়ী থেকে আসাটা। এখন যদি এভাবে চলে তাহলে বিত্তমান এবং এই বিত্তবানরা কারা, ব্যতিক্রম বাদ দিলে বাকিরা তো আপনি জানেন যে দুর্বৃত্ত এবং মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এই মানুষটা নানা চেহারায় তারা কিন্তু নির্বাচনের সময় তাদেরকে দেখা যাচ্ছে। পার্লামেন্টটা যাতে ব্যবসায়ী বিত্তবানদের একটা ক্লাবে পর্যবেসিত না হয়। উনি বললেন যে প্রান্তিক মানুষের ভয়েসটা কোথায়? যে মানুষের ঢাকা শহরে এত ইয়েটাকে কেন আসছে? কারণ সমস্ত রক্ত যদি আপনার মুখে এসে যায় তাহলে এটা তো ভালো স্বাস্থ্যের লক্ষণ না। সমস্ত কিছুকে আপনাকে ঢাকা কেন্দ্রিক আপনি করে ফেলছেন। তাহলে প্রান্তিক জনগণ কিভাবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবে, কিভাবে ক্ষমতায়নের অংশ নেবে, এসব ব্যাপারে অনেকগুলো আইডিয়ার প্রশ্ন আছে। নারীদের ক্ষেত্রে আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিনিধিত্বের প্রশ্নগুলো আছে। সমাজের পিছিয়ে পড়া জনগণ, আমার ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘুরা আছেন, সমাজ নানা প্রান্তিক মানুষ আছেন। সেই মানুষরা প্রপারলি ইলেকশনের সময় তারা কিন্তু অত্যন্ত ভালনারেবল জায়গায় তারা থাকেন। ইলেকশনের আগেও থাকেন, ইলেকশনের পরেও তারা থাকেন। বাড়িঘরে হামলা হয়, বাড়িঘরে আক্রান্ত হয়, তারা ভয়ে থাকেন। যে দল হেরে যায় তখন আক্রান্ত হবার একটা ভয়ে থাকেন। অনেকগুলো জায়গাটা এবার আশা করি এরকম সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ফলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ তারা শুরু করতে পারেন। আমি বলেছি এটা একটা অর্কেস্ট্রা, যদি সবাই মিলে রাজনৈতিক আর আমাদের যে তরুণ সমাজকে নির্ধারণ করতে হবে যে এর ভিতরে কোন কাজগুলোকে কমিশনকে বোল্ডলি দাঁড়াতে হবে।
আমার ভারতের যে ইলেকশন কমিশন আর বাংলাদেশ ইলেকশন কমিশন আইনগতভাবে সম্ভবত আমাদের ক্ষমতা হতো একটু বেশি, কিন্তু ভারতের পৃথিবীর নানা দেশে অন্য নিয়ে ডিবেট আছে, কিন্তু নির্বাচনের পদ্ধতি নিয়ে, নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন অধিকাংশ দেশে নাই। তাহলে বাংলাদেশে এটা হবে কেন? সেজন্য 54-55 বছর পরে আমরা এরকম একটা নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে চাই। তো আমি মনে করি এবার নির্বাচন কমিশন একটা পথ তারা দেখাতে পারেন, ধন্যবাদ। ভবিষ্যতে যেটা আমরা সময় হয়ে গেছে, ফিরবো আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতি, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গে থাকছেন। আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, সময় হাতে খুবই অল্প। এই অল্প সময়ের ভিতরে ছোট্ট করে একটু আলোচনা করে ফেলবো আপনাদের সঙ্গে। সোহরাব হাসান, প্রথমে যাচ্ছি আপনার কাছে, যে এই যে আমরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, ভোটার, অনেক বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু এখানে আরেকটা বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে যে পর্যবেক্ষক। হ্যাঁ, এবং যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার জন্য গঠিত কমিশন যখন আলোচনা করলেন, সবশেষ যেদিন আলোচনা হলো, আপনি নিজেও সেখানে গিয়েছিলেন গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে, তো সেখানেও এই প্রসঙ্গটা এসছে যে সমস্ত দল ছিল, সংগঠনগুলো হচ্ছিল এই সমস্ত পর্যবেক্ষণের কাজগুলি করে, তাদের ব্যাপারে একটু চিন্তাভাবনা করা দরকার, নিবন্ধনের প্রক্রিয়াটা একটু সহজ করা দরকার এবং যৌক্তিক করা দরকার, এবং যদি পক্ষপাতিত্বের অভিযোগ থাকে তাহলে বাতিল করাও দরকার। এই প্রসঙ্গে আপনার কথা না, প্রথমত হচ্ছে যে আসলে নির্বাচন নীতিমালা আছে, আচরণবিধি আছে, হ্যাঁ, সেই আচরণবিধিটা মেনে চলা এবং যিনি মানবেন না তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, এই কাজটি নিশ্চিত করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে। কিন্তু একটা প্রশ্ন আসছে যেটি সিইসি, নবনির্বাচিত সিইসি কিছুটা এড়িয়েছেন, কিছুটা সময়ের হাতে ছেড়ে দিয়েছেন। আমিও মনে করি যে এই প্রশ্নের উত্তর হয়তো এখনই দেওয়ার সময় আসেনি, যে এই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক হবে কিনা, নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা, সরাসরি যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। আমরা দেখলাম সেই বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি না, উনি করেননি, কিন্তু উনি কিন্তু বলছেন সময় বলে দেবে। এটি আমি মনে করি বেশ কৌশলী এবং বুদ্ধিদীপ্ত উত্তরও, অর্থাৎ পরিস্থিতি পরিবেশ কোথায় যায়। আওয়ামী লীগ এতদিন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ তো একটা অনুশোচনাও করে না। আজকে দেখলাম একজন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসির, তিনি একটা ভিডিও বার্তা তার সময় টেলিভিশনে বা সব টেলিভিশনে এসেছে, তিনি বলছেন যে আওয়ামী লীগ যা করেছি আমরা অন্যায় হয়েছে, ক্ষমা প্রার্থী, যদিও একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন। মানে এক ধরনের অনুশোচনা বা এক ধরনের উপলব্ধি তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, যদি এটি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে। এবং সরকারও প্রথম বলেছিলেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে অধ্যাদেশ, সেটি তাদের যে আইন, সেই আইনে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে। প্রথম বলা হয়েছিল যে 10 বছরের জন্য বা 5 বছরের জন্য এরকম একটা ব্যবস্থা থাকবে, পরবর্তীকালে সেটা নেই। এবং তার যুক্তি হচ্ছে যে তাহলে বিচারটা প্রশ্নবিদ্ধ হবে, বিচারের জায়গায় থাকবে, আর গণতন্ত্রের জায়গায়, অর্থাৎ মানুষের ভোটাধিকার জায়গায়। এই ক্ষেত্রে আমি মনে করি যে একটি জাতীয় রিকনসিলিয়েশন যেটা বলে, যে পুনরাকত্রীকরণ, আমরা একসঙ্গে চলার যে মানসিকতা, এটি অর্জন করতে হবে। না, আমি আমাদের সময়ের স্বল্পতার কারণে একটু যাচ্ছি সাইফুল হকদার কাছে, যে কথাটা এইমাত্র বললেন সৌরভ ভাই, ইনক্লুসিভ করার যে আলোচনা, সেই ইনক্লুসিভ করার আলোচনায় হ্যাঁ সকল দলের অংশগ্রহণ বলতে আপনি আসলে কিভাবে, কতটুকু পর্যন্ত আপনি ইনক্লুসিভ হওয়ার পক্ষে, একটু সংক্ষেপেই শুনবো, সময় কম। আমি তো আপনার ধরুন যে সমস্ত দলগুলো নিষিদ্ধ নয়, তো নিষিদ্ধ না হলে তো প্রত্যেকের তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো অংশ নেবার সুযোগ থাকে, এটা খুব সাধারণ কথা। আর যেটাকে আপনি আইনগতভাবে যাকে আপনি নিষিদ্ধ করেননি, তাহলে নির্বাচন বা ভোটাধিকার প্রয়োগ তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ একটা অংশ, তাহলে সেই সুযোগটা থাকে। এখানে গুরুত্বপূর্ণ হলো যে কারা নির্বাচনে অংশ নিতে পারবে না।
যারা গণহত্যা বা গুরুত্বপূর্ণ অপরাধের সঙ্গে যুক্ত, 16 বছরের সংগঠিত পরিকল্পিত অপরাধগুলো লুণ্ঠনের সঙ্গে যুক্ত, তাহলে তাদেরকে তো নিশ্চয়ই আপনি নির্বাচনে অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। সেটা তো একটা আইনি প্রক্রিয়ার বিষয় আছে। তারপরে হচ্ছেন গত অনেক আলোচনা এসছে, গত 3টা নির্বাচনে যারা দামি প্রার্থী, অন্যান্য যারা নানা বাজেট ছিলেন, এগুলো নানা আলাপ আলোচনা এসছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি আওয়ামী লীগ যেটা বললেন, আওয়ামী লীগের দল হিসেবে তো এখনও ক্ষমা প্রার্থনা করার প্রশ্ন আছে, অনুশোচনার প্রশ্ন আছে। তারা কিভাবে নতুন প্রক্রিয়াতে তাদের এই যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গণহত্যা এবং অন্যান্য অপরাধের, তাদেরকে বাইরে রেখে আওয়ামী লীগ নিজে কীভাবে পুনর্গঠিত হতে চায়, দেশের মানুষের কাছে তাদের হাম্বেল সাবমিশন কী কথা তারা বলতে চায়, কিভাবে ইনক্লুসিভ সমাজে আত্মসমালোচনা করে নতুনভাবে আওয়ামী লীগকে ভেবে পুনর্গঠিত হবে, এটা আওয়ামী লীগকে এটা কিন্তু ঠিক করতে হবে। আর সামগ্রিকভাবে যেটা আজকে সিইসি উত্তর বলেছেন, রাজনৈতিক দল, ছাত্র, তরুণ এবং সমাজের সবাইকে মিলে একটা সুস্থ আলাপ আলোচনার মধ্য দিয়ে আগামীতে ইনক্লুসিভ নির্বাচনটা আরও কীভাবে এটা কার্যকর করতে পারে, পরবর্তীতে এই ব্যাপারে নিশ্চয়ই আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। কথা হবে অন্য কোনো প্রসঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।